পরিস্থিতি এইভাবে চললে সামনে একটা ঘোর অন্ধকার আসছে বাংলাদেশের জন্য। তবে এই অন্ধকারটা অর্থনৈতিক একটা ধাক্কা। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সাথে ইন্টারন্যাশনাল যে কানেক্টিভিটিগুলো আছে সেগুলোর পর্যাপ্ত ব্যবহার হয়তো তিনি করতে পারছেন না, অথবা ওই রাষ্ট্রগুলো বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার না থাকার কারণে তারা এখানে বিমুখ হচ্ছে। আপনি তো দেখেন লাস্ট বৈশ্বিক উন্নয়ন সহযোগী হিসেবে ইউএসএআইডি খুবই পরিচিত একটি নাম। দুর্যোগ, মানবাধিকার, গণতন্ত্র, অধিকার বঞ্চনা কিংবা ব্যক্তি স্বাধীনতা কেন্দ্রিক বিভিন্ন ইস্যুতে বিশ্বব্যাপী সহযোগিতা ছড়িয়ে দেয় এই ইউএসএআইডি। কিন্তু যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংস্থাটির কার্যক্রম বন্ধ হতে চলেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। দেশ নাকি ধীরে ধীরে হুমকির মুখে যাচ্ছে। তাহলে কি আগের সরকারই ভালো ছিল? তাহলে এই সব উপদেষ্টারা দেশের জন্য কি করছে সেই সকল প্রকার তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন, তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসেন। পরিস্থিতি এইভাবে চললে সামনে একটা ঘোর অন্ধকার আসছে বাংলাদেশের জন্য। তবে এই অন্ধকারটা অর্থনৈতিক একটা ধাক্কা। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সাথে ইন্টারন্যাশনাল যে কানেক্টিভিটিগুলো আছে সেগুলোর পর্যাপ্ত ব্যবহার হয়তো তিনি করতে পারছেন না, অথবা ওই রাষ্ট্রগুলো বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার না থাকার কারণে তারা এখানে বিমুখ হচ্ছেন। আপনি তো দেখেন লাস্ট 6 মাসে বাংলাদেশে বিনিয়োগের পরিমাণ অনেক কমে গেছে। এখন আমাদের এই যে আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘদিন যাবত লুটপাট চলছে, দুর্নীতি চলছে, এগুলো অস্বীকার করার সুযোগ নেই ভাই, এগুলো আপনার বলতে হবে। তো অর্থনীতি তলানিতে আছে, ওয়ান কাইন্ড অফ রিজার্ভ খুব বেশি ভালো ব্যালেন্সে নাই। প্রবাসীরা মাঝখান দিয়ে সরকার আসার পরে দেদারসে টাকা ঢোকা পাচ্ছে, কিন্তু প্রবাসীদের জন্য এই সরকার আসলে ওই রকম কোনো ভূমিকা রাখে নাই। বিমানের দামটাও বেড়ে গেছে, টিকেটের সব পোলাপাইন এখন টাকাও পাঠায় না, বৈদেশিক যে মুদ্রা যাওয়া এটা কমে গেছে। আর বর্তমানে বাংলাদেশের পরিস্থিতির কারণে ব্যবসা বাণিজ্যে একটা ধাক্কা আছে। এই সকল কিছুর মধ্যে সরকারের যে মূল মেরুদণ্ড বৈদেশিক সাহায্য বা ঋণ, এই দুইটা জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতায় আসার পর একটা ক্লিয়ারেন্স পাইছেন, কিন্তু এখন আটকে যাচ্ছেন। একদিকে আমেরিকার যে পরিবর্তিত বিশ্বনীতি, পররাষ্ট্রনীতি, এটার সাথে ইউরোপের একটা দ্বন্দ্ব। ইউরোপও আস্তে আস্তে, যেমন বাংলাদেশ অনেক, সুইজারল্যান্ড থেকে শুরু করে কয়েকটা রাষ্ট্র অনেক দান অনুদান, এগুলা শত শত কোটি ডলার, কিন্তু কম নাই টাকাগুলা বিভিন্ন সেক্টরে সরকারের জন্য আসতো, বিভিন্ন প্রোগ্রামে কাজে লাগতো, বাট এগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। এখন এই মুহূর্তে আইসা এই সরকার ক্ষমতায় আসার পর দ্বিতীয়বারের মতো পিছিয়ে গেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, মানে IMF, বিশ্ব মোড়লদের এই সংগঠন চলমান 470 কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচির চতুর্থ কিস্তি ছাড়ের প্রস্তাবটা পিছিয়ে গেছে। 3টা কিস্তি সম্ভবত আওয়ামী লীগ সরকার থাকতে পাইছিল, অথবা ইউনূস সরকার আসার পর একটা পাইছিলেন, আর এখন যেটা চতুর্থ ধাপ যেটা, এটা কিন্তু এখন ক্লিয়ার হচ্ছে না। শীঘ্রই আর এই অর্থ সহায়তা পাবে না বাংলাদেশ সরকার, অপেক্ষা করতে হবে আরো অন্তত 3 মাস। অর্থাৎ আগামী জুনে আমরা যে পঞ্চম কিস্তি পাওয়ার কথা ছিল, 3 মাস পর সম্ভবত একটা কিস্তি দেয়, তখন একসাথে চতুর্থ এবং পঞ্চম 2টা কিস্তি যেন একসাথে ছাড় দেয়, এই বিষয়ে আলোচনা হবে IMF এর নির্বাহী পরিষদের বৈঠকে। গতকালকে আমাদের জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশনে আমাদের যিনি অর্থ উপদেষ্টা আছেন সালাউদ্দিন আহমেদ, তিনি এই কথা বলছেন যে 5ই ফেব্রুয়ারি IMF এর নির্বাহী পরিষদের বৈঠকে বাংলাদেশের জন্য ঋণের চতুর্থ কিস্তি হিসাবে 64 কোটি 50 লাখ ডলার সহায়তার প্রস্তাব ওঠার কথা থাকলেও তা পিছিয়ে গেছে আগামী 12 মাস। এখন জানা গেল এই তারিখেও সেই প্রস্তাব উঠছে না। তিনি বলছেন যে জুনে 2 কিস্তি অর্থ ছাড়ের প্রস্তাব একসঙ্গে উঠবে। 4 নাম্বার দিছে না, 5 নাম্বার 2টা একসাথে দিবে মনে হচ্ছে, জীবনেও দিবে না। তো তিনি বলছেন আপনারা ভাবছেন যে ভিক্ষা করে টাকা পয়সা নিয়ে আসি, আসলে অনেক শর্ত মেনে এবং আমাদের নিজস্ব তাগিদে অর্থ আনতে হয়। আর এখন আমাদের সামষ্টিক অর্থনীতি ভালো চলতে হিসাবে আর্থিক প্রবাসী ইতিবাচক। আর সরকার মনে করছে যে এই বৈদেশিক সাহায্যটা ওইভাবে না আসলেও চলবে, মানে মোটামুটি দেশের ইন্টারনাল যে ইনকাম সোর্স, রাজস্ব, এগুলো থেকে সম্ভবত কিছুটা পজিটিভ সামনে দিকে নিবে। তো তিনি বলছেন আমরা আশাবাদী যে আগামী জুন মাসে 2টা একসাথে বলা যায় মানে ছাড়ের বিষয় আছে। আমরা যদি দেখি সর্বশেষ আপনার IMF থেকে যে টাকাটা পাইছে, এটা হচ্ছে গত 2023-2024 সম্ভবত আমরা কোনো টাকা পাই না। গত জুনে আসছিল তৃতীয় কিস্তির 115 কোটি ডলার আওয়ামী সরকারের আমলে, আর এই জুনের পরে কিস্তিগুলা এখন আপাতত বন্ধ আছে। এটা সামষ্টিক অর্থনীতিকে একটা ধাক্কা দিচ্ছে, বিশেষ করে বৈদেশিক বিনিয়োগ অনেক কমে যাচ্ছে।
ইলন মাস্ক তিনি স্টারলিংক আনবেন বা আরো বৈদেশিক কোম্পানিগুলোকে ডক্টর ইউনুসও বিশ্ব যে প্রোগ্রামগুলো আছে আপনি দেখবেন ইউনুস সরকার যেগুলো ইন্টারন্যাশনাল প্রোগ্রাম আছে সবগুলোতে তিনি চান, তিনি সেখানে আলোচনা করেন, তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেন। বাট বাংলাদেশের ইন্টারনাল যে পরিস্থিতিটা, এখানে মানুষ বিনিয়োগ করতে ভয় পায়। আমরা বাংলাদেশের মানুষই তো ভয় পাই ভাই। কোন সময় একটা আন্দোলন হবে, কোন সময় ভাঙচুর হবে, পুইরা দেওয়া যাবে, সরকার বিবৃতি দিবে, কিন্তু যার টাকা পয়সা ইনভেস্ট হয়েছে তাদের রাস্তায় পুরো মরে যাবে। এই পরিস্থিতিটা শান্ত না হলে আপনার এখানে বৈদেশিক বিনিয়োগ আসবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি 100% ব্যালেন্স করতে হবে। যে আপনি ঢাকা শহরে একটা ব্যবসা করার জন্য ফুসি লাগাইবেন, মনে হবে যে চাঁদাবাজি আছে, কেন? এখন তো নতুন বাংলাদেশ, এগুলো এখন ব্যালেন্স হয় না। এগুলা শতভাগ যতক্ষণ ব্যালেন্স হবে তখন সবকিছু পরিবর্তন হবে। সো দেখা যাক, আমরা আশা করি তিনি এই পরিস্থিতি কাটিয়ে উঠবেন, কারণ তিনি মোটামুটি পরিস্থিতি আছে, আশাবাদী। আমি হতাশ হই না, দেখা যাক কি ভালো থাকে। বৈশ্বিক উন্নয়ন সহযোগী হিসেবে ইউএসএআইডি খুবই পরিচিত একটি নাম। দুর্যোগ, মানবাধিকার, গণতন্ত্র, অধিকার বঞ্চনা কিংবা ব্যক্তি স্বাধীনতা কেন্দ্রিক বিভিন্ন ইস্যুতে বিশ্বব্যাপী সহযোগিতা ছড়িয়ে দেয় এই ইউএসএআইডি। কিন্তু যুক্তরাষ্ট্র ভিত্তিক এই সংস্থাটির কার্যক্রম বন্ধ হতে চলেছে। ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন এই সংস্থা বৈশ্বিকভাবে বিভিন্ন দেশের রাজনৈতিক অবস্থা অস্থিতিশীল করার জন্য কাজ করে, আমেরিকার জনগণের ট্যাক্সের টাকা বিভিন্ন অকাজে অপচয় করে। একই সাথে ট্রাম্প প্রশাসনের বিশেষ সরকারি কর্মকর্তা ইলন মাস্ক এই ইউএসএআইডিকে সন্ত্রাসী সংগঠন বলে আখ্যা দিয়েছেন এবং এর বিভিন্ন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। যেহেতু ইউএসএআইডি একটি বৈশ্বিক সহযোগিতা সংস্থা, বিশ্বের নানান দেশে এর সহযোগিতামূলক কার্যক্রম চলমান ছিল। তো এই সংস্থার কার্যক্রম বন্ধের ফলে এইটা বিভিন্ন দেশে খুব বাজেভাবে প্রভাব রাখতে শুরু করেছে। গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হচ্ছে ইউএসএআইডি যেসব দেশের রাজনৈতিক অঙ্গনে প্রভাব রেখেছে বলে অভিযোগ উঠেছে তার মধ্যে বাংলাদেশের নামও আছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক এক কর্মকর্তা তার সাক্ষাৎকারে বলেছেন বাংলাদেশে ঘটে যাওয়া জুলাই অভ্যুত্থানেও ইউএসএআইডি ব্যাপকভাবে কাজ করেছিল। যেখান থেকে অনেকেই প্রশ্ন করছেন তাহলে শেখ হাসিনার পতনে কি আমেরিকার হাত আসলেই ছিল? এই উত্তর আপনারাই খুঁজে পাবেন পুরো আলোচনাটা শোনার পর। চলুন প্রথমে দেখার চেষ্টা করি যে ইউএসএআইডি কে নিয়ে আসলে বিতর্কগুলো কি কি। দেখেন, ইউএসএআইডি প্রতিষ্ঠা করা হয় 1961 সালে, যখন সোভিয়েত ইউনিয়নের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের স্নায়ুযুদ্ধ চলছিল। সে সময় ইউএসএআইডি প্রতিষ্ঠার উদ্দেশ্যে বলা হয় এইটা বিশ্বব্যাপী সহযোগিতামূলক কাজ করবে, বিশ্বের মানবাধিকার, ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, গণতন্ত্র ইত্যাদির ব্যাপারে মানুষকে সচেতন করবে। পরবর্তীতে বিশ্বব্যাপী বিভিন্ন দেশে এই ইউএসএআইডি কিন্তু শিক্ষায় কাজ করেছে, শিশুদের পুষ্টি এবং স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করেছে, সচেতনতা বৃদ্ধির ইস্যুতে কাজ করেছে। বাংলাদেশেও আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মৌলিক চাহিদা পূরণের বিভিন্ন ক্ষেত্রে এখনো কাজ করে যাচ্ছে ইউএসএআইডি। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দরিদ্র দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তা, শিক্ষা বিস্তার ইত্যাদিতে কাজ করে যাচ্ছিল ইউএসএআইডি। ঠিকঠাক খোঁজ খবর নিলে বিশ্বব্যাপী এরকম বহুত উন্নয়ন এবং সহযোগিতামূলক কাজে ইউএসএআইডি কে খুঁজে পাবেন, যেগুলো দেখলে আপনার ভালোই মনে হবে। বিভিন্ন দরিদ্র দেশ তাদের নানান কাজের জন্য এই ইউএসএআইডি কে কিন্তু আশীর্বাদ হিসেবে দেখে, বিশেষ করে আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশ। কিন্তু এসবের বাইরে ইউএসএআইডি কে নিয়ে খুব শক্তভাবে বিতর্ক শুরু হয়েছে যে ইউএসএআইডি সহযোগিতামূলক কাজগুলোর আড়ালে বিভিন্ন দেশের রাজনৈতিক অঙ্গনে খুব কৌশলে প্রভাব বিস্তার করে। এই প্রভাব বিস্তার কখনো কখনো ওইসব দেশের সরকার পরিবর্তন করে দেয় কিংবা ওইসব দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে। দেখেন, গত 8 ফেব্রুয়ারি টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরা হয় যে কিভাবে সহযোগিতার আড়ালে কিউবা, ব্রাজিল, রাশিয়া এবং পেরুর রাজনৈতিক ময়দানে ভূমিকা রেখেছিল ইউএসএআইডি। মূলত মানবাধিকার নিয়ে কাজ করতে গিয়ে এমন এমন ইস্যুকে সামনে নিয়ে আসে ইউএসএআইডি যেগুলো দেশের সার্বিক পরিস্থিতিকে উস্কে দেয়। এক্ষেত্রে দেশের শিল্প সাহিত্যের মাধ্যমে এমন কিছু প্রমোট করায় যা দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুলে দেয়। এভাবে ধীরে ধীরে দেশের রেজিম চেঞ্জেও কাজ করে ইউএসএআইডি। এক্ষেত্রে খরচ হয় মিলিয়ন মিলিয়ন ডলার। প্রতিবেদনে এই সংস্থাটির কিছু হিসাব নিয়েও প্রশ্ন তোলা হয়, যেমন সার্বিয়াতে প্রায় $1.5 মিলিয়ন খরচ করা হয় জাস্ট ওয়ার্কপ্লেসে ইনক্লুসিভিটি প্রমোট করার জন্য। এছাড়া আরো প্রায় $2 মিলিয়ন খরচ দেখানো হয় আয়ারল্যান্ড, কলম্বিয়া এবং পেরুতে ট্রান্সজেন্ডার, কালচারাল ডাইভার্সিটি ইত্যাদি প্রমোশনের জন্য। কাজ হিসেবে এইসব জায়গার খরচ অনেক বেশি। সো বাকি অর্থ কোথায় কিভাবে খরচ হয় এইটা নিয়েও কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। ওদিকে মার্কিন সাবেক এক কর্মকর্তা মাইক বেঞ্চ অভিযোগ করেছেন যে ইউএসএআইডি বিশ্বের বিভিন্ন দেশে সঙ্গীত, শিল্পকলা ইত্যাদি জায়গায় এমনভাবে ফান্ডিং করে যা ওইসব দেশে বিভিন্ন আন্দোলনের ক্ষেত্র তৈরি করে দেয়। তার অভিযোগ, বাংলাদেশের সর্বশেষ যে অভ্যুত্থানটা হয়েছে সেই আন্দোলনের জন্য ব্যাপকভাবে একটা দীর্ঘ সময় নিয়ে কাজ করেছিল ইউএসএআইডি। গত কয়েক বছরে বাংলাদেশের ট্রান্সজেন্ডার ইস্যু সামনে এনে বিতর্ক উঠে দিতে কাজ করেছে তারা। নৃগোষ্ঠীদের অধিকারের ইস্যু সামনে এনে আলোচনার জন্ম দিয়েছে তারা। ট্রান্সজেন্ডারদের নিয়ে কালচারাল অনুষ্ঠানের আয়োজন করেছিল যাতে মুসলিম জনগোষ্ঠী এর বিরুদ্ধে আলোচনা শুরু করে দেয়। আবার বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে দিন দিন জনপ্রিয় হয়ে ওঠা র‍্যাপ সঙ্গীতে ফান্ডিং করে যাতে এমন র‍্যাপ সং বানানো হয় যা সরকারের বিরুদ্ধে তরুণদেরকে উস্কে দেয়। কাকতালীয় ব্যাপার হচ্ছে এই সবগুলো ঘটনায় কিন্তু বাংলাদেশে রিসেন্ট সময়ে ঘটেছিল। এইটাও ইউএসএআইডির বিপক্ষে বিতর্ক জন্ম দেয় যে দেশকে অস্থির করতে এইটা আসলেই হয়তো কাজ করে।
আবার প্রায় এই একই ধরনের অভিযোগ মার্কিন সংবাদ মাধ্যম গ্রে জোনের এক প্রতিবেদনে কিন্তু দেখানো হয়েছে। সেখানে ইউএসএআইডি কেন এসব করেছে এর উত্তরে দেখানো হয় যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সামরিক ঘাঁটি স্থাপন করতে চায় যাতে এই অঞ্চলে চীনের আধিপত্য সে রুখে দিতে পারে, কিন্তু বাংলাদেশ সেই ঘাঁটি স্থাপনের অনুমতি দেয় না। এর কারণে বাংলাদেশের সরকার পরিবর্তনের পিছনে নামে আমেরিকা, যার জন্য এইরকম কাজ করে ইউএসএআইডি এবং তার কিছু সহযোগী সংস্থা। এবং এই অভিযোগের কথা কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছিলেন। কিন্তু অনেকের অভিমত যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল মূলত শেখ হাসিনার স্বৈরাচারী আচরণের জন্যই, দীর্ঘ সময় ধরে নেওয়া তার বিভিন্ন দেশ বিরোধী সিদ্ধান্তের জন্য। সেখানে যুক্তরাষ্ট্রের ভূমিকা খুব বেশি নাই। তবে ইউএসএআইডি যে নানান দেশের রাজনৈতিক হস্তক্ষেপ করে এইটা কিন্তু মোটামুটি নিশ্চিত। দেখেন, শুধু বাংলাদেশে না, ভারতের রাজনৈতিক অঙ্গনে কিন্তু ইউএসএআইডি হস্তক্ষেপ করেছে বলে বিতর্ক রয়েছে। আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।